ভিলেন ক্যান বি লাভার পর্ব 18 লিখেছেন মিথুপুরী। আপনিও আমাকে ঠকালেন। তাকবীর সকাল সকালে এলিজাবেথের মুখ থেকে এমন কথা শুনবে মোটেও আশা করেনি। কপালে ভাঁজ সংকুচিত হলো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। ঘন ডোক গিলে বিস্মিত নজরে চেয়ে পাল্টা প্রশ্ন করলো, মানে সকাল সকালই কি বলছো এসব? এলিজাবেথের চোখ ভেজা, ঠোঁটের সাথে তাল মিলিয়ে কাঁপছে চোখের পাতা। ঠিক মনের সব থেকে নরম জায়গায় আঘাত লাগলে যেমনটা অনুভূত হয়, ঠিক তেমনভাবে উঠছে অন্তঃকরণ। মুখে কোনো প্রতি উত্তর করলো না। হাতে থাকা খামটি ছুঁড়ে মারে তাকবীরের মুখের উপর। খামের ভিতর থেকে প্রিন্ট করা কয়েকটি ছবি বৃষ্টির মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে মেঝেতে। ছবিগুলোর দিকে তাকাতেই চোখ মুখ থেকে সকল উদ্বিগ্নতা বিলীন হয়ে যায়। আটকে রাখা নিঃশ্বাস একদমে ছাড়ে, ফোঁস শব্দ করে। হাঁটু মুড়ে বসে ছবিগুলো কুড়িয়ে হাতে নিল তাকবীর। কষ্ট এজন্য লাগেনি যে আপনার জীবন অন্য কেউ আছে, ব্যথা এর জন্য লেগেছে যে আমাদের বন্ধুত্বের প্রথম শর্তই ভেঙে দিয়েছেন আপনি। আমরা কথা দিয়েছিলাম কেউ কারোর কাছে কিচ্ছু লুকাবো না। আপনি কথা রাখেননি, ভালো মানুষ। তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ায় তাকবীর। এলিজাবেথের দিকে এগিয়ে যেতে নিলে পিছিয়ে যায় এলিজাবেথ। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল তাকবীরের। রক্তশূন্য হয়ে যায় কৃষ্ণগহ্বর। ঠোঁট ফাঁক করে কিছু বলার আগেই শোনা যায় এলিজাবেথের কান্নার জর্জরিত কণ্ঠস্বর। যারা হৃদয়ে থাকে তাদের আঘাতই হৃদয় ভেঙে দেয়। তবে কি হৃদয়ে ঠাঁই পেয়েছিলাম? নইলে আঘাত এত গভীর হতো কেন? যদি বন্ধুত্ব একটি মহাকাব্য হতো, তবে তার সবচেয়ে হৃদয়স্পর্শী অধ্যায় আপনি হতেন। আমাদের মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্ক নয় অ্যালোকেশী, আপনি প্রসঙ্গ পাল্টাতে চাচ্ছেন। কাতর চোখ দুটোতে ব্যর্থতার নিশানা। বুক চিরে বেরিয়ে এলো পাহাড় সমপরিমাণ দীর্ঘশ্বাস। বিষণ্ণ অনুভূতির মিলনে চুপসে গেল নিগূঢ় অনুভূতি। জ্বলে ওঠা এক টুকরো আশার আলো নিভে গিয়ে অন্ধকারে হারিয়ে যায় এক শূন্যতা। এক তীব্র ক্ষোভ ও দুঃখে ভরে ওঠে মন। পরপরই নিজেকে নিজেই সান্ত্বনা দিল তাকবীর। এত তাড়া কিসের? মেয়েটাকে আরেকটু সময় দে, ভালোবেসে যা। একদিন না একদিন ফলাফল ঠিকই আসবে। বিষণ্ণ মন ভরে যাবে পরিপূর্ণতায়, ঠিক তোর নিশিরাতের স্বপ্নের মতো। ট্রাউজারের পকেট থেকে মোবাইলটি বের করলো তাকবীর। পরপর গ্যালারিতে ঢুকে কিছু ছবি তুলে ধরলো এলিজাবেথের সামনে। এলিজাবেথ সন্দেহভাজন দৃষ্টিতে একবার ফোনে তো আরেকবার নিচে পড়ে থাকা ছবিগুলোর দিকে তাকাচ্ছে। জায়গা এবং পরনের জামা একই, তবে পার্থক্য প্রিন্ট করা ছবিগুলোতে। তাকবীর একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে বসে একা কফি খাচ্ছিল, আর ফোনে থাকা সেলফিতে তাকবীর আর ওই মেয়েটির সাথে একজন পুরুষও রয়েছে। দুজনে খুবই ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে। এলিজাবেথের চোখে মুখে বিস্ময়। ওরা হাজব্যান্ড ওয়াইফ? কিন্তু এখানে যে? ওর হাজব্যান্ড তখন ওয়াশরুমে গিয়েছিল, তখনই বাড়ি থেকে এই ছবিটা তোলা হয়। ওরা আমার বিজনেস পার্টনার। একটা ডিল নিয়ে আলোচনা করছিলাম আমরা, তাই কাল তোমাকে নিয়ে কোথাও বের হতে পারিনি। এলিজাবেথের কথা সম্পূর্ণ হতে না দিয়ে একদমে কথাগুলো বলে দিল তাকবীর। মিয়ে যায় এলিজাবেথ, লজ্জায় স্তম্ভিত হয়ে সে। যদি আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হই, তবুও তোমার কাছে আমি নিষ্পাপ। আমার সব ভুল বৃষ্টি হয়ে তোমার পায়ে এসে স্নান করে। তোমার এক দৃষ্টিতে আমার সমস্ত খারাপই মেঘের মতো তোমার হাতের মুঠোয় ভেসে চলে যায়। এভাবে কথার জালে ফেলে আমাকে দুর্বল করে দিবেন না। দুঃখিত, আমি প্রথমে ওগুলো দেখে সত্যি সত্যি ভেবে নিয়ে রিয়েক্ট করে ফেলেছি। তাকবীর তেরছাভাবে তাকায় এলিজাবেথের দিকে। ও পাশের কথার সমাপ্তি ঘটার সাথে সাথে খই হারিয়ে তড়িঘড়ি করে বলল, কি ভেবেছিলে এগুলো দেখে? তোমার থেকে আমাকে কেউ আলাদা করে ফেলেছে? তাকবীরের স্বরে উত্তেজনা, দৃষ্টি নিবিড়, জানার আগ্রহবোধ অসীম। এলিজাবেথ দৃষ্টি নিক্ষেপ করলো তাকবীরের কাতর চোখ দুটিতে। ম্লান হাসলো, হেসে জবাব উত্তর দিল, ভেবেছিলাম ভালো মানুষ আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, পরে আমি মমতাজের মতো গান ধরব। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায় বলে খিলখিলিয়ে হাসতে লাগলো এলিজাবেথ। তাকবীরের ব্যথাতুর কণ্ঠে গুরুতর কথাটাকেও হেসে উড়িয়ে দিল এলিজাবেথ। তবুও ঘাটল না তাকবীর। এই হাসিগুলোতেই তার প্রাপ্তি। ওর গভীর চোখ দুটো আশ্লেষে জড়িয়ে এলিজাবেথের রেখেছে পা থেকে মাথা পর্যন্ত। একঘেয়ে দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে তার শখের নারীকে, তার অন্দরমহলের রাজকুমারীকে। তার ছোট্ট এক হৃদয় প্রবালের মতো কোমল অনুভূতির জোয়ারে ভেসে যায় এই মেয়ের একটুখানি সান্নিধ্যে। হঠাৎই বুকের ভেতর খুব চাপ অনুভব করে তাকবীর।
আপন মনে বিড়বিড় করে। যখন ওই রূপের স্মরণ ঘটে, চোখের সামনে ভেসে আসে নিজের ধ্বংসের নীরব প্রতিচ্ছবি। তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল তাকবীর। অজানা কারণে চোখ ভিজে আসে তাকবীরের, কাঁপতে থাকে গলা, থেমে যায় এলিজাবেথের হাসির জলকানি তাকবীরের ব্যথাতুর কণ্ঠে। তুমি যদি চলে যাও, এই অন্তরের শূন্যতাকে আমি কি দিয়ে পূর্ণ করব? ভিতরে ভিতরে যে আমি নিঃশেষিত, নির্জন। তুমি ছাড়া আমি কতটা অসহায় তা তুমি জানো না মেয়ে। যদি তুমি যাও, আমি রাজনীতির মোহ ছেড়ে দেব, ফিরে গিয়েই সবকিছু রীতি টানবো। তবু প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমার কাছে কোনো অধিকার দাবি করছি না, শুধু পাশে থাকতে চাই। ভালোবাসতে না পারলেও আমার সাথেই থেকো। ভুলে যাও সমস্ত কালো অতীত, যা ছিল কেবল মরীচিকার মতো ক্ষণস্থায়ী। তুমি আছো বলেই এই জীবন পূর্ণ, তুমি না থাকলে আমি শুধুই শূন্য। এলিজাবেথ বুঝতে পারেন আকস্মিক তাকবীরের এই কথাগুলো বলার কারণ। এলিজাবেথ এগিয়ে যায় তাকবীরের নিকট, ভেতরে অনুশোচনা। ধরে নেয় তখন এর আচরণের জন্য বোধহয় কষ্ট পেয়ে এগুলো বলছে তাকবীর। খারাপ লাগতে শুরু হয় এলিজাবেথের। কাপা হাতে হাত রাখলো তাকবীরের বাহুতে। তাকবীর খপ করে দু হাতের আঁচলায় চেপে ধরে এলিজাবেথের হাত। কেঁপে ওঠে এলিজাবেথ তাকবীরের এখন আচরণে। ক্ষীণ স্বরে বলল তাকবীর, যদিও জীবন আমাকে বহু শ্রেষ্ঠ বিকল্পের দিকে ধাবিত করতে পারে, তবু আমি সেদিকে এক পলকও তাকাবো না। কারণ তুমি লোভী খুব। তোমার ভালোবাসায় ডুবে যেতে চাই। তোমাকে পাওয়ার যে অমোঘ আকাঙ্ক্ষা আমার হৃদয় পুঞ্জীবিত, তা ভাষায় ফুটিয়ে তোলা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমার কাছে শুধুই জীবন নয়, মৃত্যুর বিকল্প অ্যালোকেশি। থেমে ঘন শ্বাস ফেলে আবারও বলল, ভেতর ভেতর আমি খুবই একা অ্যালোকেশি। প্লিজ আমাকে ছেড়ে যেও না, শূন্যে হারিয়ে যাব। কথাগুলো শেষ করে এক প্রকার হাঁপাতে থাকে তাকবীর। চোখের জল গড়িয়ে পড়ার আগে গাড় ঘুরিয়ে মুছে নেয়। পুরুষ মানুষ কাঁদে, তবে কখনো কারোর সামনে তা প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবাদী নয় তারা। শত কষ্ট ভেতরে চাপা রেখে নিজেদের শক্ত খোলাস আবদ্ধ করে রাখে, কারণ তারা পুরুষ মানুষ। এই সমাজে পুরুষ মানুষদের কষ্টের ঠাঁই নেই। এলিজাবেথের গলাও ভিজে আসে। অপর হাত রাখলো তাকবীরের হাতের ওপর। নিদারুণ কোমল স্বরে আশ্বাস দিল, যাব না কখনো, পাশে থাকবো সব সময়। নিজের করা প্রতিশ্রুতির কথা মনে হতেই দূরে সরে আসে তাকবীর। মুহূর্তের মধ্যেই চোখ মুখের রং পরিবর্তন হয়ে গেল। চোখে সন্দেহ সংকুচিত হলো। বলল, তুমি ছবিগুলো পেলে কিভাবে? আমি তো এখানেই ছিলাম। এলিজাবেথ এতক্ষণে ঠিকভাবে তাকালো তাকবীরের অবয়বে। তাকবীর চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, চোখের নিচেরটাও কিছুটা ফুলে উঠেছে। ঘুমাননি আপনি? পুরোপুরি এড়িয়ে গেল তাকবীর। নিডের ঠান্ডা গলায় বললে, আমার প্রশ্নের উত্তর দাও অ্যালোকেশি। ঠোঁট কামড়ে কিছু মনে করার চেষ্টা করলো এলিজাবেথ। অতঃপর কাইকুই করে রিনরিনি আওয়াজে বলল, জানি না কিভাবে আসলো, বালিশের নিচে পেলাম। আপনি তো কাল বাইরে থেকে লক করে গিয়েছিলেন। আমি কি বের হয়েছি নাকি কোথাও? শেষের কথাটা বলে ভেঙচি কাটে এলিজাবেথ। তাকবীরের কপালে চিন্তার ভাঁজ। কাল রিচার্ডের বলা কথাগুলো খুবই ভাবিয়েছে তাকবীরকে সারা রাত। এলিজাবেথের সেফটির কথা ভেবে তাকবীর বাইরে থেকে দরজা লক করে যায়। রিসেপশনেও বলে যায় যদি ওদের খুঁজে কেউ আসে তবে যেন বলে ওরা চেকিং করে ফেলেছে। হঠাৎ করে কিছু মনে হলো তাকবীরের। পরপরে চিরায়িত গম্ভীর গলা এলিজাবেথকে প্রশ্ন করলো, আমি ঘুমেছিলাম সময় কোনো হোটেল স্টাফ এসেছিল? এলিজাবেথ ফটাফট জবাব দিয়ে দিল, হ্যাঁ, রুম ক্লিনার এসেছিল তো। সঙ্গে সঙ্গে তাকবীরের চোয়াল শক্ত হয়ে আসে, তবে তা ধরা দিল না এলিজাবেথের চোখে। হঠাৎ করে কণ্ঠস্বর পরিবর্তন হলো তাকবীরের। জলদ গম্ভীর গলায় বলল, রেডি হয়ে নাও, আমরা এই হোটেল এখনই ছেড়ে দেব। অ্যান্ড প্লিজ নো মোর কোশ্চেন। এলিজাবেথ আর কথা বাড়ে না, তাকবীরের কথা মতো গিয়ে ব্যাকপ্যাক করতে থাকে। তাকবীর নিজের রুমে গেল। ফোন বের করে কাউকে ফোন করে খুব মেজাজ দেখাতে থাকে। এ এক অন্য রূপ। সান ফ্রান্সিসকোর বিশাল বিলাসবহুল হোটেলের সামনে দাঁড়িয়ে আছে একটা কালো বুগাটি। হাত ঘড়িতে সময় দেখে নিল রিচার্ড। ঠোঁটের কোণে স্পষ্ট পৈশাচিক হাসি, চোখে আগুনের দাবানল। লুকাস আর আলাদিন নিশ্চুপ বসে আছে। আজ তাদের সাথে কোনো গার্ড নেই। ন্যাসো সেদিনই বাংলাদেশে ব্যাক করেছে। কয়েক মিনিটের ব্যবধানে একটা রোলস রয়্যালস হোটেলের পার্কিং লটের দিকে যেতে দেখা যায়। গাড়িটি দৃষ্টিগোচর না হওয়া পর্যন্ত শিকারী দৃষ্টিতে তাকিয়ে থাকে রিচার্ডের শক্ত চোয়ালে। অতঃপর পাশের সিটে অবহেলা করে পড়ে থাকা ওষুধের শিশি কোটের পকেটে ঢুকিয়ে নিল। ঠোঁটের আগায় ফুটে ওঠে হিংস্রতার ছাপ। নিজ
বৈশিষ্ট্যে ফিরে গেল তার চিরাচিত পৈশাচিক আত্মায়। গাড়ি থেকে নামে রিচার্ড। লুকাসও নামতে চাইলে বাধা দেয়। গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় কণ্ঠস্বর, নো, দিস ইজ পার্সোনাল ইস্যু। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় রিচার্ড। লুকাস লম্বা লম্বা শ্বাস ফেলে। তার ব্যর্থতা আজও পর্যন্ত রিচার্ডের আগাগোড়ায় কিছুই চিনতে এবং বুঝতে পারল না, অথচ পথ চলা 5 বছরেরও অধিক সময় ধরে। লুকাসের পাশেই চুপসানো মুখ নিয়ে বসেছিল আলাদিন। তুষ্ট হাসি লুকাস এন্টারটেন করার জন্য একজন পেয়ে যায়। স্বরে রস মাখিয়ে ডাকলো টান দিয়ে, আলা। বলতে দেরি আলাদিনের গাড়িতে থেকে বেরিয়ে যেতে দেরি হয় না। বোকা বনে যায় লুকাস। পরপর ফিক করে হেসে দেয়। হাসতে হাসতে ফোন বের করে কল করলো সুইটি নামে সেভ করার নাম্বারে। অতিরিক্ত মদ খেয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে কাদের যখন মেয়েটির জামার ফিতে খুলতে যাবে, তখনও বিকট শব্দে কেঁপে উঠল পুরো কক্ষ। বাসেদ ঘোলাটে চোখে সামনে তাকায়। ঝাপসা ঝাপসা লাগছে সব কিছু সামনে। আদো আদো দৃষ্টিতে যে অবলোকন হয় তাতে বুঝতে পারে কেউ ভাঙা দরজার সামনে দাঁড়িয়ে আছে, আপাদমস্তক কালোতে ঢাকা। অবয়ব অস্পষ্ট, শোনা যায় পায়ের স্বতঃস্ফূর্ত কদম। ভেসে এলো কারোর কর্কশ গলা, প্রস্টিটিউট। ভয়ে খাটের পাশে লুকিয়ে থাকা মেয়েটি কাঁপতে কাঁপতে মাথা নাড়ায়। ছ্যা বলে নাক মুখ কুচকে ঘাড় ঘুরিয়ে ফেলে রিচার্ড। আঙ্গুলের ইশারায় বেরিয়ে যেতে বলল মেয়েটিকে। মেয়েটি দৌড়ে বেরিয়ে গেল। বাসেদ ডলতে ডলতে চেঁচালো, শালা তুই কে রে? আমি মার পাখি উড়িয়ে দিস? তোর বাপ। হুঙ্কারে কেঁপে উঠল বাসাদের ভেতর। ছুটে গেল নেশা। রিচার্ডের ক্রোধে মটমট করতে থাকা ধারালো চোয়াল দেখে ডোক গিলে পিছাতে থাকে। অদল এড়িয়ে বাঁকা হাসল রিচার্ড। এক পা করে এগোতে থাকে বাসাদের দিকে। পেছাতে পেছাতে খাটে পড়ে যায় কাদের। রিচার্ডের শরীর জুড়ে ভর করে পৈশাচিক দানবীয় আত্মা। জেগে ওঠে ভেতরের নরখাদক। রিচার্ড কাদেরের পুরুষাঙ্গের ওপর পা দিয়ে চেপে ধরে ঝুঁকলো উপরে। কতদিন পালিয়ে থাকতি? গলা হতে নির্গত কর্কশ ঘোঙানির শব্দে দুর্বল গলা উচ্চারণ করে বাসেদ, তুই। ঘুমট পরিবেশ শোকে গেয়ে উঠল বাসেদের আর্তনাদে। গলাকাটা মুরগির মতো কাতরাতে থাকে। রিচার্ড বুট পরিহত পা দিয়ে মোচড়াতে থাকে বাসেদের পুরোসঙ্গ। বাসেদের প্রতিটা আর্তনাদে শান্তির বহমান স্রোত বয়ে দিচ্ছে রিচার্ডের ভেতর। রিচার্ডের রুক্ষ কর্কশ গলা অনর্থক হাসি হেসে চাপা স্বরে বলল, শামসুল কোথায়? 50-এর ঊর্ধ্বে বয়স্ক লোকের পক্ষে কখনো সম্ভব না রিচার্ডের ওজন ধারণ করা। তার উপর সব থেকে সংবেদনশীল জায়গা। ছটফট করতে থাকা বাসেদ গোরানির সাথে অস্পষ্টভাবে আওড়ায়, বাংলাদেশে আছে এখন। রিচার্ড উচ্চারণ করে তিরিক্ষি মেজাজ দেখিয়ে বলল, ধ্যাত, যতই চাই অন্য দেশে শ্বশুর বাড়ি বানাতে, ততই বাংলাদেশ টানে আমাকে। থেমে হিংস্রতার প্রভাব বিড়বিড়িয়ে ওঠে পৈশাচিক আত্মা। নিজের ফাঁদে নিজেই মর। কোটের ভেতর থেকে সীসাটা বের করে বাসাদের চিবুক শক্ত হাতে চেপে ধরে ফাঁক করে মুখের ভেতর ঢুকিয়ে দিল শিশির ভেতরের বিষাক্ত ওষুধ। মুহূর্তেই মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। খিচুনি ওঠে, ছটফট করতে থাকে বাসাদ। হঠাৎ করেই শান্ত হয়ে লুটিয়ে পড়ে নিস্তেজ দেহটা। তৃপ্তির হাসি দিল রিচার্ড। পরপর বাসাদের মুখের ওপর একদলা থুতু মেরে হনহনিয়ে বেরিয়ে যায় রিচার্ড। বুক চিরে বেরিয়ে গেল এক প্রশান্তিময় দীর্ঘশ্বাস। আজ এই পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি। থ্যাংক ইউ।